পারে। প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য, তাতে থাকছেন এস জয়শঙ্কর। আজ ঢাকায় খালেদা জিয়ার শেষকৃত্য। খালেদার শেষকৃত্যে থাকবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। গতকাল সকালে প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ৮০ বছর বয়সে প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা। খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদীও। ঢাকায় খালেদার শেষকৃত্যে থাকবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্নিক। আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের অতটাও সুসম্পর্ক নেই, কিন্তু তাও খালেদার শেষকৃত্যে আজ থাকছেন ভারতের বিদেশমন্ত্রী। একেবারেই তাই, অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ অবশ্যই ভারত সরকারের পক্ষ থেকে। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বরাবরই একটা গুরুত্বপূর্ণ নাম, তাই সেই দলের চেয়ারপারসন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বা বলা ভালো বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আজ শেষকৃত্যে উপস্থিত থাকতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজকে যেমনটা এখনো পর্যন্ত বাংলাদেশের সূত্র মারফত আমরা জানতে পারছি, আজকে সকালবেলায় যে হাসপাতালে খালেদা জিয়ার মরদেহ রাখা ছিল, সেখান থেকে গুলশান কলোনিতে, যেখানে তারেক রহমানের বাড়ি রয়েছে, সেইখানে তার মরদেহ ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন, যারা বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং তার সঙ্গে তার যারা আত্মীয় স্বজনরা, তারা আজকে সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন এবং সেখান থেকেই আজকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবন চত্বরে বাংলাদেশের। সেখানে মানিক মিয়া অ্যাভিনিউ হিসেবে পরিচিত সেই রাস্তা, সেখানেই তার শেষ যাত্রার ব্যবস্থা করা হয়েছে এবং সেই পর্বে আজকে এস জয়শঙ্কর ভারতীয় বিদেশমন্ত্রী তিনি উপস্থিত থাকতে পারেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা গিয়েছে। বেশ, ধন্যবাদ শানিক। প্রয়াত খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। খালেদার জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার জলপাইগুড়িতে। খালেদার মৃত্যুতে শোকের ছায়া তার পুরনো ঠিকানায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ কাজে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ১৯৪৫ সাল, অবিভক্ত বাংলা, জলপাইগুড়ির এই বাড়িতেই জন্ম হয়েছিল খালেদা খানম পুতুলের। পরবর্তীকালে যিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন রোগে ভোগার পর মঙ্গলবার ঢাকায় একটি হাসপাতালে মৃত্যু হয় তার। এটা খুব দুঃখজনক, কেননা তার জন্ম এখানেই হয়েছিল, এই বাড়িতেই হয়েছিল। ছোটবেলায় যখন স্বাধীন হয় দেশ, তখন তারা এইখান থেকে ছেড়ে বাংলাদেশ চলে যায়। তার মৃত্যুতে সত্যিই আমরা দুঃখিত। দেশভাগের পর ভিটে ছাড়ার আগে কিছুদিনের জন্য এই সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিলেন খালেদা। শুনেছি যে উনি এই বিদ্যালয়ে একটা সময় পড়াশোনা করত, তাই আমরা এই ব্যাপারে কোনো আগামী কোনো পদক্ষেপ, ওনার সময় স্মরণ সভা বা কিছু করা সম্ভব কিনা, আমি অভিভাবক অভিভাবিকা বা আমাদের যে ডাব্লিউসি কমিটি আছে সেই ব্যাপারে আলোচনা করব। খালেদার বাবা ইস্কন্দর আলী মজুমদার, তার ছিল চায়ের ব্যবসা। স্থানীয় দাস অ্যান্ড কোম্পানিতে চাকরিও করতেন। ব্যাংকিং একটা সংস্থা ছিল এবং চা কোম্পানির শেয়ারের একটা সংস্থা ছিল, যার নাম ছিল দাস অ্যান্ড কোম্পানি। তা আমার বাবার ওই ফার্মে উনি এই শেয়ার কালেকশন এবং টাকা কালেকশন এইসব কাজ উনি করতেন। ওনার নাম ছিল মোহাম্মদ ইস্কান্দার। এসবই এখন ইতিহাসের ধূসর অধ্যায়। রাজনীতিতে খালেদার চির প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, আর খালেদা পৃথিবী ছাড়লেন। বাংলাদেশের রাজনীতি এখন হাসিনা আর খালেদার লড়াই থেকে অনেক দূরে চলে গিয়েছে। নৈরাজ্যের বাংলাদেশে 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা। 17 বছর পর দেশে ফিরেছেন খালেদার ছেলে তারেক রহমান। বিএনপির দায়িত্ব এখন তারই কাঁধে। অতীতে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া। ভারতের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল এমনটা এক কথায় বলা যায় না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দিল্লি চায় বাংলাদেশে ভোট হোক এবং ক্ষমতায় আসুক কোনো স্থায়ী এবং দায়িত্বশীল সরকার। সেই সরকার বিএনপির হলেও দিল্লির আপত্তি নেই। খালেদা শেষবার ভারতে এসেছিলেন 2012 সালে। বিরোধী নেত্রী থাকাকালীন দেখা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বিজেপি নেত্রী সুষমা স্বরাজের সঙ্গে। এদিন খালেদার প্রয়াণের পর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ কাজে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চির প্রতিদ্বন্দ্বী খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনাও। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন,
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। খালেদা নেই, বাংলাদেশের রাজনীতিতে সব নজর এখন তার ছেলে তারেক রহমানের দিকে। নিউজ 18 বাংলা। ফের বাংলাদেশের ভালুকায় হিন্দু খুন, ভিলেজ পুলিশ বজেন্দ্র বিশ্বাসকে গুলি করে খুন। ময়মনসিংহের ভালুকার হিন্দু খুনে উত্তেজনা। গ্রামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বজেন্দ্র বিশ্বাস, কর্মরত অবস্থায় তাকে গুলি করে সহকর্মী। অভিযুক্ত নোমান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের মোহবনী বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভিটে। দেশের স্বাধীনতা আন্দোলনে ক্ষুদিরাম এক অমর অধ্যায়। বাংলা সিনেমায় ক্ষুদিরামের নামে অসম্মানজনক সংলাপ অনেকেই মেনে নিতে পারছেন না। পরিচালক রাজ চক্রবর্তীর বিরুদ্ধে সরব ক্ষুদিরামের গ্রামের বাসিন্দারাও। বিপ্লবীর অপমানে কারো চোখে জল। ওনারা চলচ্চিত্র জগতের মানুষ, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নিয়ে ওনারা ধারাপাত পড়েও নি আর কোনো জানেও নি। এই ক্ষুদিরাম বসুর অপমান আমরা কেশপুরবাসী এবং মোহবনীবাসী কোনো মতেই আমরা মেনে নিতে পারছি না। ওনাকে এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং পথ জানা দরকার এবং প্রয়োজন আছে। ইনার এই বক্তব্য জন্য আমরা কেশপুরবাসী সহ পশ্চিম মেদিনীপুর জেলায় তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। সাংস্কৃতিক মর্ম ভাবাপন্ন মানুষ একজন, উনি কিভাবে এই ভাষাটা ক্ষুদিরামের ব্যাপারে কি করে উনি প্রয়োগ করেছেন, এটা খুবই লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। আমরা মোহবনী গ্রামবাসীর পক্ষ থেকে ওনার শাস্তি দাবি করছি। এত কষ্ট হচ্ছে যে যেটা বলা সম্ভব হয়ে উঠছে না। ঝুলি না ঝোলা এই কথাটা একদমই এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। স্টুডেন্টদের কাছে এটা ভুল বার্তা যাচ্ছে। আর উনি যেহেতু শিল্প সংস্কৃতি জগতের মানুষ, এই জগতের একদম পুরো কলঙ্ক। উনি ইতিহাস আগে ভালো করে জানুন। বীরভূমের দিকে নজর রাখবো। সোশ্যাল মিডিয়ায় চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণা, মহিলার সঙ্গে সহবাস, এমনকি 10 লক্ষ টাকা হাতানো হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, কে সেই ব্যক্তি, কিভাবে পুরো ঘটনা তিনি তার পরিকল্পনা করেছিলেন, কতদিন ধরে এরকম কাজ করছিলেন বলে অভিযোগ? দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু এই ব্যক্তি নিজেকে একজন ডাক্তার পরিচয় দিয়েছিলেন এবং ইনি বিদ্যুৎ দপ্তরের একজন কর্মী। এবং ফেসবুকে মহিলার সঙ্গে আলাপ হয়, যে মহিলা হচ্ছে কলকাতার বাসিন্দা। তারপর থেকে কিন্তু এই ডাক্তার পরিচয় দিয়ে তার সঙ্গে সহবাস করে এবং প্রায় 10 লক্ষ টাকা মতো তার কাছ থেকে বিভিন্ন ধাপে ধাপে হাতিয়ে নেয়। এবং তারপর মহিলা যখন জানতে পারে যে এই ব্যক্তি আগে থেকেই বিবাহিত, এই ব্যক্তি সিউড়ি এসপি মোড়ে একটি দোকানও রয়েছে, তিনি কিন্তু সিউড়ি থানার দ্বারস্থ হয় এবং সিউড়ি থানার পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে ফেলায় এবং আদালত থেকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে যেভাবে যে প্রতারণা করেছে সেই মামলায় কিন্তু পুলিশ আরো বেশ কিছু তথ্য পেয়েছে এবং সেটা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ। পার্থসারথী মুখোপাধ্যায় বলে একজন অভিযুক্ত ব্যক্তিকে আজকে লালনেট সিজিএম কোর্টে তোলা হয়। গতকাল একজন নির্যাতিতা তার বিরুদ্ধে অভিযোগ করে যে বিয়ে থাকা সত্ত্বেও, তার আগে বিয়ে হয়েছিল এবং বিয়ে থাকা সত্ত্বেও তাকে দ্বিতীয়বার বিবাহ করে এবং তার সঙ্গে দীর্ঘদিন ধরে সহবাস করে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 10 লক্ষ টাকা ছিনিয়ে নেয়, এই অভিযোগ ছিল। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর আজকে লালনেট সিজিএম কোর্টে তাকে প্রোডাকশন করে এবং পুলিশ 5 দিনের রিমান্ড চেয়েছিল এবং লালনেট কোর্ট 4 দিনের পিসি অ্যালাউ করে। স্কুল চলাকালীন ক্লাসরুমেই রান্না বান্না, স্কুলের ক্লাসরুমে যাত্রা দলের রান্না খাওয়া থাকা। পিংলার ধনেশ্বরপুর চণ্ডী প্রাথমিক স্কুলের ঘটনা। অভিযোগ যে স্কুল চলাকালীনই ক্লাসরুমে যাত্রা দলের লোকজন রান্না করে খাওয়া দাওয়া করেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, স্কুল টাইমে কি করে ক্লাসরুমে রান্না বান্না চলছে, থাকা খাওয়া চলছে, প্রধান শিক্ষক কি বলছেন? দেখো, প্রধান শিক্ষক যেটা জানাচ্ছেন যে তিনি বিষয়টি জানতেন না। স্কুলের যিনি সভাপতি রয়েছেন বা এলাকার পঞ্চায়েত সদস্য, তিনি দায়িত্বে ছিলেন এবং তিনি ওই যাত্রা দলের লোকজনকে থাকা খাওয়ার অনুমতি দিয়েছিলেন। এই নিয়ে যখন একটা ভিডিও ওই পিংলা এলাকায় ভাইরাল হতে শুরু করে, তখন কিন্তু এলাকার মানুষজন স্কুলে এসে প্রধান শিক্ষককে অভিযোগ জানায় এবং অভিযোগ জানানোর পরেই প্রধান শিক্ষক জানান যে আমার বিষয়টি জানা ছিল না, এখান থেকে এবং ভিডিও ভাইরাল হতেই কিন্তু এলাকায় এই নিয়ে শোরগোল শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ। বিএসসি কমিটির সভাপতি
তিনি দিয়েছিলেন, কারণ ওনার কাছে আর্জি জানিয়েছিল যে হচ্ছে যাত্রাপার্টি এখানে যে আছে একজন প্রতিনিধি স্থানীয়, তিনি হচ্ছে ওই তাদের জায়গা পাচ্ছিল না নাকি ওই খাওয়া দাওয়া এবং একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করার জন্য। তো আমাদের একটি খালি স্টোরেজ রুম ছিল, সেই রুমটিতে তারা আশ্রয় নেয় এবং তারা রান্না খাওয়া করেছিল। তো এখানে স্থানীয়রা অভিযোগ করতে আমরা আলোচনা করে দেখলাম যে এটা ঠিক নয়, রাখা ঠিক নয়। আমি না বলে দিয়েছি থাকার জন্য, আর মানে থাকতে দেবো না আর কি, ওনারা চলে যাবে। আলিপুরদুয়ারে সাধু খুনে ক্ষোভ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুদের জমায়েত। শনিবার শামুকতলার লালপুলে সাধু খুনের অভিযোগ, খুন করে ধারসি নদীতে ফেলে দেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই সাধু খুনে গ্রেফতার এক। अभी ये तो ऐसी घटना हुई, जघन्य घटना हुई कि निर्मम तरीके से हत्या कर दी गई। ये अगर इसका विचार नहीं करती है प्रशासन, सरकार, तो आगे तो कोई भी संत महात्मा सुरक्षित नहीं होगा। और हम सब चाहते हैं यहाँ पर कि संत महात्मा को यहाँ पर सुरक्षा मिले, जितने बंगाल के संत हैं। इस पर तरीके से आज इनके साथ ऐसे मर्डर हो गया, कल को हमारे साथ भी हो सकता है, हमको भी मारा जा सकता है, परसों दिन उनको भी मारा जा सकता है। तो हम ये आग्रह करेंगे सरकार से और अपील करते हैं कि दोषी को कड़ी से कड़ी सजा दी जाए। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের এক্স-রে মেশিন, সেই মেশিন প্রায় 1.5 মাস ধরে খারাপ হয়ে পড়েছিল। আর আমরা নিউজ 18 বাংলার সেই খবর দেখাই। নিউজ 18 বাংলার খবরের জের 1.5 মাস ধরে বন্ধ থাকার পর শেষ পর্যন্ত চালু হলো এক্স-রে মেশিন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর শেষ পর্যন্ত যাত্রীদের ভোগান্তির দিনে বা শেষের পথে। একদমই দেখো, 6 নভেম্বর থেকে জেলা সদর হাসপাতালের যে একমাত্র এক্স-রে মেশিন সেটা বিকল হয়ে পড়েছিল এবং এই খবর আমরা একাধিকবার দেখিয়েছি এবং এই এক্স-রে মেশিন বন্ধ থাকার জন্য বেসরকারি ল্যাবগুলো দাম বাড়িয়ে দিয়েছিল, সেই খবর আমরা দেখাই। অবশেষে আমাদের খবরের জেরে কিন্তু নড়েচড়ে বসে প্রশাসন এবং এই এক্স-রে মেশিন চালু হয়ে গেছে। এখন কিন্তু সব পক্ষই খুশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই এক্স-রে মেশিন চালু হয়ে যাওয়াতে সমস্ত রোগীরা কিন্তু এখন বিনা পয়সায় জেলা সদর হাসপাতাল থেকে এক্স-রে করার যে পরিষেবা সেটা পাবেন। বেশ, ধন্যবাদ রাজকুমার। এক্সরে হইতো না ভিতরে, আমার মানুষের এমনি সমস্যা থাকতোই যে দিতে হয় না হাসপাতালে, বাইরে যায় করতো। কত নিত এটা? 300 টাকা। এখন তো ফ্রিতে এক্সরে চালু। আজকে কি করতে আসলা? আজকে এক্সরে করতে আসি। তোমার নিজেরই এক্সরে করা? কত টাকা পয়সা? না, টাকা পয়সা। কতটা সুবিধা পেলে? সুবিধা তো আছে, অনেক সুবিধা আছে। এক্সরে বন্ধ ছিল, 1 মাসের উপরে সাধারণ জনগণের ভীষণ অসুবিধা হচ্ছিল, তারা বাইরে থেকে করাতে হচ্ছিল। যাক, এখন সেই ভোগান্তিটা কেটেছে, জনগণও খুশি, আমরাও খুশি, প্রচুর মানে মানুষের সুবিধা হচ্ছে, এক্সরেটা ভালো। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, সরকারি এই হাসপাতাল হাজার হাজার রোগীর প্রতিদিনের বড় ভরসা। এমন একটি হাসপাতালে একটি মাত্র এক্স-রে মেশিন, অভিযোগ 6 নভেম্বর থেকে সেটাই বিকল। এর জেরে 1 মাসের বেশি সময় ধরে সরকারি হাসপাতালে বিনা পয়সায় এক্স-রে বন্ধ। মেশিন খারাপ আছে, ইঞ্জিনিয়ার কাজ করছে। এখন কি করবেন? এখন কি করবো, এখন তো কোথায় ওরা বাইরে করাতে হবে, বাইরে টাকা পয়সা তো খুব সমস্যা, এখন তো এখানে করছে না, দেখি কি করা যায়। ইঞ্জিনিয়াররা চলে এসছে, একটা পার্টস এসছে, আরো 2টো পার্টস আসা বাকি। মনে হচ্ছে 2-3 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। রোগী পরিবারের দাবি, বাইরে থেকে টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে। অভিযোগ, এর সুযোগে অসুবিধা হইতেছে, বাইরে করলে টাকাটা বেশি যায় আর কম খরচা হয়। বাইরে কি হয়? বাইরে গেলে খরচাটা বেশি হয়, এখানে যেতে ফ্রি আছে, ফ্যাসিলিটি পাওয়া যায় না ভালো সময়। অভিযোগ আমার কাছেও এসছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের বেসরকারি এক্স-রে যে যাদের আছে সেন্টার, এবং এমনকি কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও আছে, আমাদের কাছে অভিযোগ এসছে, তারা এই অসহায় পরিস্থিতির সুযোগ নিচ্ছেন এবং রাতারাতি নাকি এক্স-রে মেশিনের চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই ধরনের অভিযোগ 2-1টা পেয়েছি এবং আমি জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে অনুরোধ করব অবিলম্বে এটা দেখবার জন্য। এরকমভাবে অতিরিক্ত টাকা আদায় করা হয় এক্স-রের নাম করে, তাহলে কিন্তু এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যদি কোনো নির্দিষ্ট নামে অভিযোগ আসে, আমি প্রয়োজনে সেই সেন্টারটাও ভিজিট করে আমি যথোপযুক্ত অভিযোগ জানাতে আমি প্রস্তুত আছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার,
নিউজ 18 বাংলা।